নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামার নিয়ে। তো আজকে বিশেষত আমরা আলোচনা করব ক্লাস নিয়ে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে? আর ইংরেজি গ্রামারের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে যে যে ইংরেজি গ্রামার তোমাদের প্রয়োজন সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। ক্লাস, প্রথমেই আসছি আমরা। ক্লাস কি? ক্লাস কাকে বলে? ঠিক আছে, আমরা বলতে পারি the class is a group of words, এটা বলতে পারি। ঠিক আছে, ক্লাসের বাংলাটা যদি তোমরা দেখো, বাক্যাংশ। ঠিক আছে, তো আমরা যে সাধারণত কথাবার্তা বলি ইংরেজিতে, যেটা আমরা লিখি বলি, ঠিক আছে, প্রত্যেকটাতেই কিন্তু ক্লাস অবশ্যই থাকবে। তো ক্লাস হওয়ার তিনটা প্রধান শর্ত আছে। কি কি? এক নাম্বার শর্তটা কি? এক নাম্বার শর্ত হচ্ছে যে ক্লজে কি থাকবে? কত? ক্লজে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে, আর ভার্ব বা প্রেডিকেট, এটা তো থাকবেই। ঠিক আছে, কখনো কখনো দেখবে যে ভার্বটা উজ্জ্ব থাকে, কখনো কখনো দেখবে যে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, এটা হতে পারে। দুই নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে ক্লজ একটা বাক্যাংশ। আর তিন নাম্বার শর্তটা কি কত? তিন নাম্বার শর্তটা হচ্ছে এখানে একটা ফাইনিট ভার্ব থাকবে। কি ভার্ব থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। এবার সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়াটা হচ্ছে এমন একটা ক্রিয়া, যে ক্রিয়াটা মানে নিজে থেকেই সম্পূর্ণ, যে ক্রিয়াটা প্রয়োগ করে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। ঠিক আছে, তো ক্লাস হতে গেলে আমাদের এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। তোমরা লিখে নেবে কিন্তু সাথে সাথে। ঠিক আছে, ক্লাস আজ থেকে আজকের পর থেকে ক্লাস তোমাদের এত সহজ মনে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখো, ক্লজে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দুটো ক্লাস হবে ক্লজের। ঠিক আছে, তো এগুলো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তো কি কি পেলাম আমরা? আমরা পাইলাম ক্লজ হতে গেলে সর্বপ্রথম কি লিখবে? ক্লজ কি? ক্লজ হলো একটা কি, কয়েকটা শব্দের সমষ্টি। ঠিক আছে, বাক্যাংশ মানে একটা সেন্টেন্সের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো হচ্ছে ক্লজ। তারপর কি? ক্লাস হতে গেলে আমাদের তিনটে শর্ত মানতে হবে। সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব থাকবে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অথবা সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, এটা থাকতেই হবে। দুই নাম্বার শর্তটা কি ছিল? বাক্যাংশ। ঠিক আছে, আর তিন নম্বর শর্তটা হচ্ছে এখানে ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্বটা কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এরপরে আমরা আসব ক্লাস কয় প্রকার ও কি কি প্রকারভেদ। দেখো, ক্লাস প্রধানত কিন্তু দুই প্রকার, কিন্তু তিন প্রকার। আমি তিন প্রকারই করাবো, কিন্তু তোমাদের স্কুলে দুই প্রকারও বলতে পারে। দেখো, এক নাম্বার কি? প্রিন্সিপাল ক্লাস। দুই নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। আর তিন নাম্বার কি হচ্ছে? কোঅর্ডিনেট ক্লাস।
কোঅর্ডিনেটর ক্লজ। তো ক্লজ আমরা কয় প্রকার পাইলাম? ক্লজ হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপর দুই নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তিন নাম্বার হচ্ছে কোঅর্ডিনেটর ক্লজ। তো আজকে আমরা দেখো এবার এই যে প্রিন্সিপাল যে ক্লজটা আছে এটার আরেক নাম আছে, এটা হচ্ছে মেইন ক্লজ। আরো এক নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এটার উচ্চারণ কি হতো? ইন্ডিপেন্ডেন্ট, এরকম একটা উচ্চারণ আসে, কিন্তু আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট বলি। আর এটার আরেক নাম আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লাস। ঠিক আছে, তো আশা করি বোঝাইতে পারছি। এই প্রিন্সিপাল ক্লাসটা কি কত? নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে। আর এটা সাবঅর্ডিনেট ক্লাসটা কি? সে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। উদাহরণ দিলে বুঝে যাবে। আর এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে হচ্ছে কোঅর্ডিনেটর ক্লজ। এখানে তোমরা লিখে রাখো যে দুটি ক্লাস সংযোজক দিয়ে যুক্ত থাকবে থাকে। ঠিক আছে, এরকম যদি সংযোগ দিয়ে দুটো ক্লজ যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেটর ক্লজ। আশা করি বোঝাইতে পারছি। কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। শর্টকাট যদি দেখো, শর্টকাটও করা যাবে। ঠিক আছে, তোমরা এটা মনে রাখো, এটা লিখে নাও। ঠিক আছে, আমি শর্টকাটও তোমাদের বলে দিচ্ছি। দেখো শর্টকাটটা কিভাবে করি। হুম, এই যে সাবঅর্ডিনেট ক্লজটার নিচে লেখো, দ্যাট অ্যাস বিকজ ইট, তারপর আছে দু, তারপর আছে তিল, তারপর আছে ডাব্লিউএস ওয়ার্ড গুলো। ডাব্লিউএস ওয়ার্ড কি কি? হু, হুম, হুইচ, হাউ, হোয়ার, এই যেগুলা। ঠিক আছে, আরো যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে ওগুলা। তো দেখো এটার এর এর পরবর্তী অংশ, এর পরবর্তী অংশ সব সময় এসসি হবে। এসসি মানে কি? সাবঅর্ডিনেট ক্লাস। ঠিক আছে, এসসি অর্থাৎ কি কত? এটা শর্ট ফর্ম যদি এটাকে বলা যায় তাহলে এটা হচ্ছে এসসি। এসসি মানে সাবঅর্ডিনেট ক্লাস। আর এটাকে কি বলা যাবে? পিসি মানে প্রিন্সিপাল ক্লাস। আর এটাকে সিসি বলা যায়, কোঅর্ডিনেট ক্লাস। তো দেখো দ্যাট, অ্যাস, বিকজ, ইফ, দো, টিল, ডাব্লিউএস ওয়ার্ড, এর পরবর্তী অংশ সবসময় কি হবে? সাবঅর্ডিনেট ক্লাস হবে। ক্লাস 7-8 এর তোমাদের এখান থেকে ক্লাস করলে যথেষ্ট।
ঠিক আছে, শুধু তোমাদের পরীক্ষায় বলবে যে কোনটা প্রিন্সিপাল ক্লাস কোনটা সাবঅর্ডিনেট ক্লাস, তোমাদের কিন্তু এই যে কোঅর্ডিনেট ক্লাস বা কোঅর্ডিনেটর ক্লাসটা থাকে না। ঠিক আছে, এরকম তোমাদের বলবেও না স্কুলে। তাহলে কয়েকটা উদাহরণের সাহায্যে এবার বুঝে নেওয়া যাক। এটা তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে, মনে করো আর মুখস্থ করবে। এটা মুছে দিলাম এগুলা। এবার যদি কয়েকটা উদাহরণ নিয়ে নিই, এক্সাম্পল, হি ডাজ নট নো where is he does not know where I live। তো এখানে তোমরা বলো তো, এখানে প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দেখো, প্রথমেই আসি যে কোন বাক্যটা এখানে স্বয়ং সম্পূর্ণ, মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। হ্যাঁ, আই লিভ, কোথায় আমি বাস করি, অর্থ প্রকাশ করতেছে কিছু। এখানে দেখো, হি ডাজ নট নো, সে জানে না। ঠিক আছে, সে জানে না, একটা মানে প্রকাশ করতেছে। ঠিক আছে, এটাতে যদি তোমরা না বুঝতে পারো তাহলে দেখো এখানে, এখানে এই যে হোয়ার ডাব্লিউএস ওয়ার্ডটা যে আছে এর পরবর্তী অংশ সবসময় কি হবে, প্রিন্সিপাল ক্লজ, সরি সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এই যে এখান থেকে এটা হচ্ছে এসসি, আর এখান থেকে এটা হচ্ছে পিসি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। আই নো দ্য ম্যান হু ইজ লাইক ম্যাঙ্গোস। তো দেখো, এখানে একটা সেন্টেন্স, আই নো দ্য ম্যান, তারপর আর একটা আছে হু ইজ লাইক ম্যাঙ্গোস, যে কে আম পছন্দ করে। ঠিক আছে, আর এটা কি হবে, আমি জানি মানুষটাকে। কোনটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে এখানে দেখো, এই যে এটা, তাহলে মানে এটা কি হবে, এটা হবে পিসি আর এটা এসসি। অথবা দেখো এই ডাব্লিউএস ওয়ার্ড আছে, আরো দেখো, হি ওয়াকড অন এ রোড দ্যাট ওয়াজ স্টর্মি। এখানে কো প্রিন্সিপাল ক্লাস কোনটা আর সাবঅর্ডিনেট ক্লাস কোনটা? দেখো, হি ওয়াকড অন এ রোড, এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সে রাস্তা দিয়ে হাঁটতেছে। ঠিক আছে, তারপর দ্যাট ওয়াজ স্টর্মি, যেটা স্টর্মি হয় মানে এটা প্রকাশই করে না। ঠিক আছে, অথবা দেখো দ্যাট আছে এখানে, শর্টকাট যদি দেখো, দ্যাট এর পরবর্তী অংশ সবসময় কি হবে, এসসি হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। তো এখান থেকে এটা হবে এসসি আর এখান থেকে এটা হবে পিসি। আশা করি বোঝাতে পারছি কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তারপর দেখো একটু কোঅর্ডিনেটর ক্লজটা একটু বলে দিই। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের সঙ্গে যুক্ত থাকে, কত লিঙ্কারের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, লিঙ্কার। এবার লিঙ্কার গুলো কি কি, বিকজ,
অ্যাস, দ্যাট, দো, টিল, তারপর ডাব্লিউএস ওয়ার্ড, এগুলোকে লিঙ্কার বলা হয়। ঠিক আছে, আরো কি কি থাকে? অফ হুইচ, তারপর লেস, আনটিল, এগুলো হয়। কিন্তু তোমরা, আমি যে কটা লেখাই দিচ্ছি বিশেষ করে এই কয়টা মনে রাখো, তাহলে তোমাদের জন্য যথেষ্ট। তারপর দেখো এখানে এবার আসি বাইন্ডার্স। তোমরা কি জানো বাইন্ডার্স গুলো কি কি? দেখো এই লিঙ্কার্স গুলো শর্টকাটে যে কটা আমি দিয়েছি সে কটাকে শর্টকাটে মনে রাখার জন্য একটা আমি প্রসেস বলে দিচ্ছি। দেখো লিঙ্কার্স গুলোকে না, এই সংযোজকটাকে শর্টকাটে করে দিই। এটা বাদ দাও, এটা তো হয়ে গেল না। এবার দেখো এই যে কোঅর্ডিনেট ক্লজ গুলো এখানে কি বলছে, দুটি ক্লজকে যুক্ত করবে কে? একটা সংযোজক, সংযোজক দ্বারা যুক্ত থাকবে। সংযোজক মানে কি? যে দুইটা বাক্যকে যে শব্দটা দিয়ে সংযোগ করা হয়, মানে যুক্ত করা হয়, সেটা হচ্ছে কি এবং, তারপর কিন্তু, অথচ, এই জাতীয় বাংলা শব্দগুলো, এগুলোকে সংযোজক বলা হয়। তো এখানে দেখো সংযোজক অব্যয় আর কি। এখানে কি কি হবে? এখানে তোমরা মনে রাখো ফ্যান বয়েস, অর্থাৎ এফ আসবে ফর, এ আসবে অ্যান্ড, এন আসবে নর, বি আসবে বাট, তারপর দেখো ও, ও আসবে অর, তারপর আছে ওয়াই, ওয়াই আসবে ইয়েট, তারপর আছে কে? এস, এস আসবে সো। এই ফ্যান বয়েস, এই শব্দগুলো দ্বারা যদি কোনো শব্দ জোর, কোনো বাক্য, দুইটা বাক্য জোর দেওয়া হয়, তাহলে সেটাই হচ্ছে কোঅর্ডিনেটর ক্লজ, যদি সেখানে ক্লজ বার করতে পারে। বুঝতে পারছি? দুইটা উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এগুলো মুছে দিচ্ছে, তোমরা লিখে নিয়েছো তো, লিখে নাও সাথে সাথে। হ্যাঁ, দেখো এখানে দো হি ইজ পুয়ার বাট হি অনেস্ট। দো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে দেখো এখানে একটা ক্লজ আছে, দো হি ইজ পুয়ার, দো দিয়ে শুরু হচ্ছে, তাহলে দো এর পরবর্তী অংশটা কি হবে? সবসময় সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর হি ইজ অনেস্ট, দেখো এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, হি ইজ অনেস্ট, সে সৎ। সেটা কি কত? এটা হচ্ছে পিসি, আর এটা এসসি। কিন্তু এখানে দেখো সংযোজক দ্বারা যুক্ত করা আছে, তাহলে যদি বলে তোমাদের এখানে ক্লজ বার করতে বলে যে এই ক্লজটার নাম কি, তখন এটা কি হবে? কত? তখন এটা হবে কোঅর্ডিনেটর ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটর ক্লজ। ঠিক আছে, বুঝতে পারছি? আরো উদাহরণ নাও। হি ইজ অনেস্ট বাট নট পোলাইট। ঠিক আছে, হি ইজ অনেস্ট, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটা কি? পিসি। আর এটা বাট নট পোলাইট, সেটা এসসি। কিন্তু এখানে দেখো সংযোজক দ্বারা যুক্ত করা হয়েছে বাট, তার মানে এটা কি হবে? কোন ক্লজ হয়ে যাচ্ছে? এটা কত? সম্পূর্ণটাই কোন ক্লজ? সেটা হচ্ছে সিসি, অর্থাৎ কোঅর্ডিনেটর ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। তো আশা করছি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর তোমরা যদি ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। ধন্যবাদ।